অনলাইন ক্লাস মোহাম্মদ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজ, ভৈরবা, মহেশপুর, ঝিনাইদহ। আমি মোহাম্মদ আতাউল গনি উসমানী, সহকারী অধ্যাপক, পৌরনীতি ও সুশাসন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। অনলাইনের ক্লাসের ধারাবাহিকতায় আমি আবারও হাজির হলাম। পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? আমিও আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আমার আলোচনার বিষয় হলো 1909 সালের ভারতীয় কাউন্সিল আইন বা ভারতীয় পরিষদ আইন বা ভারত শাসন আইন বা মর্লি মিন্টো সংস্কার আইন। সালে ভারতীয় কাউন্সিল আইন বা ভারতীয় পরিষদ আইন, 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন বা ভারতীয় পরিষদ আইন ব্রিটিশ ভারতীয় উপমহাদেশে জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের দাবি দেওয়া পূরণ করতে পারে নাই। কিছু ভুল ত্রুটি থাকার কারণে এই দুই আইন ব্রিটিশ ভারতীয় উপমহাদেশের কাউন্সিল আইন বা পরিষদ আইন জনগণের আশা আকাঙ্ক্ষা দাবি দেওয়া পূরণ করতে পারে নাই। ব্রিটিশ ভারতীয় উপমহাদেশের জনগণ বিক্ষুব্ধ, অসন্তুষ্ট হয়েছিল। এই ব্রিটিশ ভারতীয় উপমহাদেশের জনগণের বিক্ষুব্ধ, অসন্তোষ দূর করার জন্য গভর্নর জেনারেল ও ভারত সচিব লর্ড কার্জন ব্রিটিশ ভারতীয় উপমহাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা বা এই বিক্ষোভ, অসন্তোষ দূর করার জন্য আইনের সংস্কার করে তা তিনি কার্যকর করার এবং বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়েছিল। কিন্তু বিক্ষুব্ধ জনগণের আশা আকাঙ্ক্ষা, দাবি দেওয়া, চাওয়া পাওয়া পূরণ করতে পারে নাই। ফলে ব্রিটিশ ভারতীয় উপমহাদেশের জনগণ বিক্ষুব্ধ ও অসন্তুষ্ট ছিল সেই সময়। এই অসন্তোষ ও বিক্ষোভ দূর করার জন্য ইংরেজ শাসকগণ বিশেষ করে ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ গভর্নর ও ভারত সচিব, গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড মিন্টো ও ভারত সচিব মর্লির ভিতরে পত্রালাপ চলছিল। এরই পরিপ্রেক্ষিতে লর্ড মিন্টো ও ভারত সচিব লর্ড মর্লির ভিতরে যে আলোচনা পর্যালোচনা হয়েছিল, সেই আলোচনা ও পর্যালোচনার পরিপ্রেক্ষিতে ভারত সচিব লর্ড মর্লি ব্রিটিশ পার্লামেন্টের
উচ্চ কক্ষে ভারতীয় পরিষদ আইন নামে একটি বিল উত্থাপন করে। বহু আলোচনা ও পর্যালোচনার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষেই এই ভারত পরিষদ বিলটি 1909 সালের 25শে মে পাশ হয়। বিলটি পাশ হয় এই বিলটিকে বলা হয় 1909 সালের ভারত কাউন্সিল আইন বা ভারতীয় সংস্কার আইন বা ভারতীয় শাসন আইন। এক কথায় 1909 সালের এই ভারতীয় কাউন্সিল আইন বা ভারতীয় পরিষদ আইনকেই বলা হয় মরলি মিন্টো সংস্কার আইন। মরলি মিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্যসমূহ: 1909 সালের ভারতীয় কাউন্সিল আইন বা মরলি মিন্টো সংস্কার আইনের মূলধারা বা বৈশিষ্ট্যসমূহগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করব। এই আলোচনার প্রথম বিষয় হলো বা এই আলোচনার বৈশিষ্ট্যসমূহ হলো প্রতিনিধিত্বশীল ব্যবস্থার প্রবর্তন। 1909 সালের ভারতীয় কাউন্সিল আইন বা ভারতীয় পরিষদ আইন বা ভারতীয় শাসন আইনে প্রথম বা প্রধান বৈশিষ্ট্য হল প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থার প্রবর্তন। এই আইনের দ্বারাই বা এই আইনের মাধ্যমে 1909 সালের ভারতীয় কাউন্সিল বা ব্রিটিশ আইনের মাধ্যমে প্রথম ব্রিটিশ ভারতীয় উপমহাদেশের প্রতিনিধিত্বশীল সরকার ব্যবস্থার প্রবর্তন করা হয় এই আইনের মাধ্যমে। তারপরে পৃথক নির্বাচন ব্যবস্থার প্রবর্তন। এই আইনের মাধ্যমেই পৃথক নির্বাচন ব্যবস্থার প্রবর্তন করা হয়। বিশেষ করে এই আইনের মাধ্যমেই মুসলমান সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। অর্থাৎ মুসলমান জনগণের বা মুসলমান নির্বাচক মণ্ডলীর দ্বারা এই আইনের মাধ্যমেই মুসলমান প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করা হয়। তারপরে আসি সংখ্যা সাম্য নীতি। এই আইনের মাধ্যমেই সংখ্যা সাম্য নীতি প্রবর্তন করা হয়। এই আইনে বলা হয় ব্রিটিশ ভারতীয় উপমহাদেশের যে সমস্ত প্রদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ
বা মুসলিম জনগণ বেশি সেই সমস্ত প্রদেশের আইনসভায় জনসংখ্যার ভিত্তিতে আসন সংখ্যা কম হবে এবং যে সমস্ত প্রদেশে মুসলিম জনসংখ্যা কম বা লঘিষ্ঠ সেই সমস্ত প্রদেশের আইনসভায় জনসংখ্যার ওপরে ভিত্তি করে আইনসভার সদস্য সংখ্যা বেশি করা হবে। এবং এ আইনে আরও বলা হয় যে ব্রিটিশ ভারতীয় উপমহাদেশের কেন্দ্রীয় আইনসভায় মুসলমানদের জন্য 1/3 আসন বন্টন করা হবে, আসন বরাদ্দ করা হবে বা 1/3 আসন বৃদ্ধি করা হবে। তারপরে আসি সীমিত ভোটাধিকার। এই আইনের মাধ্যমেই সীমিত ভোটাধিকার ব্যবস্থার পরিবর্তন করা হয়। অর্থাৎ এই আইনে বলা হয় যে ব্রিটিশ ভারতীয় উপমহাদেশের সাধারণ জনগণ প্রতিনিধি নির্বাচনের ভোটে অংশগ্রহণ করতে পারবে না। এ আইনে বলা হয় প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে ভূস্বামী, বণিক সম্প্রদায়, ব্যবসায়িক সম্প্রদায়, পেশাজীবী সম্প্রদায়, পৌরসভা বা স্থানীয় স্বায়ত্তশাসিত সদস্যদের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা পরিবর্তন করা হয়। নির্বাচন ব্যবস্থার স্বীকৃতি প্রদান। এই আইনের মাধ্যমে নির্বাচন ব্যবস্থার স্বীকৃতি প্রদান করা হয়। এক কথায় এই আইনের মাধ্যমে সর্বপ্রথম সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করা হয়। এই আইনে আরও বলা হয় নির্বাচন ব্যবস্থার পাশাপাশি প্রার্থী মনোনয়নের ব্যবস্থাও প্রদান করা হয়। তারপরে আসি নির্বাচন পদ্ধতি। এই আইনের দ্বারা নির্বাচন ব্যবস্থার পদ্ধতিও প্রকাশ করা হয়। এই আইনে বলা হয় নির্বাচন ব্যবস্থা হবে প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটের মাধ্যমে। প্রত্যক্ষ পরোক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করা হয় এই আইনের মাধ্যমে। তারপরে আমরা আসি কেন্দ্রীয় আইন পরিষদ। কেন্দ্রীয় আইন পরিষদ প্রাদেশিক আইন পরিষদ, প্রাদেশিক আইন পরিষদ। আইনসভার ক্ষমতা বৃদ্ধি। আইনসভার ক্ষমতা বৃদ্ধি। বাংলা, মুম্বাই ও মাদ্রাজ প্রদেশের গভর্নর নির্বাহী পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি।
গভর্নর নির্বাহী পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি। গভর্নর জেনারেলের নির্বাহী পরিষদের ভারতীয়দের অন্তর্ভুক্তি। গভর্নর জেনারেলের নির্বাহী পরিষদে ভারতীয়দের অন্তর্ভুক্তি। শ্রেণী ও স্বার্থগত প্রতিনিধিত্ব ব্যবস্থা। শ্রেণী ও স্বার্থগত প্রতিনিধিত্ব ব্যবস্থা। তারপরে আসি কেন্দ্রীয় আইন পরিষদ। এই আইনে বলা হয়ে থাকে বা এই আইনে পাশ করা হয় কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে। কেন্দ্রীয় আইন পরিষদে সদস্য সংখ্যা 16 জন থেকে 69 জনে উন্নীত করা হবে। 69 জন সদস্য সংখ্যার ভিতরে 37 জন হবে সরকারি এবং 32 জন হবে বেসরকারি। এই 37 জন সরকারি সদস্যের ভিতরে বেশিরভাগই সদস্যগণ গভর্নর জেনারেল কর্তৃক নির্বাচিত হবেন এবং গভর্নরও কিছু কিছু সদস্যদের ক্ষমতা ভোগ করে থাকবে। 32 জন সদস্যের ভিতরে কিছু কিছু সদস্য সংখ্যা গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত বা নির্বাচিত হবেন। বাদবাকি সকল সদস্যই স্থানীয় জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। তারপরে আমরা আসি প্রাদেশিক আইন পরিষদ। এই ভারতীয় কাউন্সিল বা ভারতীয় পরিষদ আইন অনুযায়ী প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যাও বৃদ্ধি করা হয়। এই আইনে বলা হয় যে বাংলা প্রদেশে সদস্য সংখ্যা 52 জনে উন্নীত করা হয় বা বৃদ্ধি করা হয়। বাংলা প্রদেশে 52 জন এবং বোম্বাই, মাদ্রাস ও উত্তর প্রদেশে 47 জন সদস্য থাকবে বলে বিধান করা হয়। 1909 সালের ভারতীয় কাউন্সিল আইন বা ভারতীয় পরিষদ আইনে
আরও বলা হয় যে এই সমস্ত প্রদেশের আইনসভার সরকারি সদস্যের সংখ্যা কমানো হবে এবং বেসরকারি আইনসভার সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে। তারপরে আমরা আসি আইনসভার ক্ষমতা বৃদ্ধি। এই আইনের মাধ্যমে ব্রিটিশ ভারতীয় উপমহাদেশের প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থায় প্রথম আইনসভার ক্ষমতা বৃদ্ধি করা হয়। অর্থাৎ আইনসভার সদস্যগণ এখন থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন ও সম্পর্ক প্রশ্ন এবং জনগণের স্বার্থ সম্বলিত বা জনকল্যাণমূলক প্রস্তাব উত্থাপন করতে পারবেন এবং এই সমস্ত বিলের ওপরে আইনসভার সদস্যগণ ভোটদান প্রদান করতে পারবে। এই আইনের মাধ্যমে এই ব্যবস্থায় প্রবর্তন করা হয়। তারপরে আসি গভর্নর জেনারেলের নির্বাহী পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি। 1909 সালের ভারত কাউন্সিল আইন বা 1909 সালের ভারত পরিষদ আইন বা মৌলিমিন্টো সংস্কার আইন বা 1909 সালের ভারতীয় শাসন আইন। এই আইনে বলা হয় যে মাদ্রাস ও বোম্বাই প্রদেশে গভর্নরের নির্বাহী পরিষদের সদস্য সংখ্যা 2 জন থেকে 4 জনে উন্নীত করা হবে। এই গভর্নর জেনারেলের নির্বাহী পরিষদের সদস্য সংখ্যা উন্নীত করার ক্ষমতা দেওয়া হয় ভারত সচিবকে এই আইনের মাধ্যমে। তারপরে আসি গভর্নর জেনারেলের নির্বাহী পরিষদে ভারতীয়দের অন্তর্ভুক্তি। এই আইনে বলা হয় যে গভর্নর জেনারেলের নির্বাহী পরিষদে ভারতীয়দের ভিতর থেকে সদস্য সংখ্যা মনোনীত করা হবে। বলা হয় এই আইনের মাধ্যমে বলা হয় যে নির্বাহী পরিষদের আইন বিষয়ক সদস্য হিসাবে ভারতীয়দের অন্তর্ভুক্তি করার বিধান করা হয় এই আইনের মাধ্যমে। তারপরে আসি শ্রেণী ও স্বার্থগত প্রতিনিধিত্ব ব্যবস্থা। শ্রেণী ও স্বার্থগত প্রতিনিধিত্ব ব্যবস্থা এই আইনের মাধ্যমেই প্রকাশ করা হয় বা এই আইনে বলা হয় যে শ্রেণী ও স্বার্থগত প্রতিনিধিত্বের ব্যবস্থা প্রদান করা হবে আইনের মাধ্যমে। অর্থাৎ এই আইনে আঞ্চলিক প্রতিনিধিত্বের পরিবর্তে শ্রেণী স্বার্থগত প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তন করা হবে। কারণ 1909 সালের ভারতীয় কাউন্সিল আইন বা ভারতীয় পরিষদ আইন বা ভারতীয় শাসন আইন বা মৌলিমিন্টো সংস্কার আইনের প্রথমেই বলা হয় যে সীমিত ভোটাধিকার ব্যবস্থার প্রবর্তন। তার অর্থই বলা হয় যে এই আইনে
নির্বাচক মণ্ডলী কর্তৃক প্রতিনিধিত্ব নির্বাচনের ব্যবস্থা পরিবর্তন করা হয়। আর এই আইনে বলা হয়, জোর দিয়ে বলা হয় যে নির্বাচক মণ্ডলী গঠিত হবে জেলা বোর্ড, পৌরসভা, স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের সদস্য, বৃহৎ ভূস্বামী প্রভৃতি বিশেষ শ্রেণী বা গোষ্ঠী কর্তৃক। সুতরাং তাই বলা হয়, যে আইনে বলা হয় যে শ্রেণী ও স্বার্থগত প্রতিনিধি ব্যবস্থার পরিবর্তন করা হয়। যাই হোক, সুতরাং আমরা আলোচনার পরিশেষে বলতে পারি যে এই আইনের মাধ্যমে ব্রিটিশ ভারতীয় উপমহাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা, দাবি দাওয়া, চাহিদা, প্রয়োজন বা দাবি দেওয়া মেটানোর জন্যই বা তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্যই এই আইনের পরিবর্তন করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার এই আলোচনা শোনার পরে তোমরা তোমাদের পঠিত বই খুলে সামনে নিয়ে অধ্যয়ন করলে এই আইনের বৈশিষ্ট্য বা ধারাসমূহ তোমরা যদি বইয়ের সাথে মিলিয়ে একটু পড়াশোনা করো তাহলে খুব সহজ হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ।